সেই কারখানাগুলি চালু করার জন্য তাদেরকে টাকা দিয়েছে। ফলে সাম্রাজ্যবাদের যে একটা কাজ আছে এখানে, আমরা সাম্রাজ্যবাদ বলছি কারণ দুনিয়াটা যে অর্থনীতি চালায় সেই অর্থনীতির মালিক তারা। তারা সিদ্ধান্ত গ্রহণ করে, আপনারা জানেন এটা সবাই, যে কোথায় কিভাবে কখন কোন দেশটাকে ওরা শিল্পোন্নত করার চেষ্টা করবে এবং কাদের অর্থনীতিটাকে ডাউনওয়ার্ড রাখবে। যে কারণে আমরা আমাদের সরকারগুলি একেবারে ভুল তথ্য দিয়েও যখন বলে যে আমরা 6.5 কিংবা 7 পর্যন্ত আমাদের জিডিপি বেড়ে যায়, তারপরেও দেখা যায় যে আমাদের মুদ্রার মান কমে। তো জিডিপি 6.5 উপরে হয়ে গেলে, পরে 7 হয়ে গেলে, 8 হয়ে গেলে, দুই অঙ্ক বলছিল অনেকে, তাহলে পরে তো আমার টাকার মান বাড়বে। কিন্তু টাকা যখন ডাউনওয়ার্ড হয় তখন আমরা বুঝি যে এটা আসল বিষয়টা কি, আর ভিতরের অনেক ঘা আছে। সেই ঘাগুলি অর্থনীতিবিদরা ভালো বলবেন, আমরা শ্রমিক মানুষ। তারপরে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বললাম যে যেই সময়ে আমাদের এখানে আপনার নয়া যে অর্থনীতি নীতি ওরা চালু করছিল, সাম্রাজ্যবাদ বারবার, পুঁজিবাদ বারবার আপনার অর্থনৈতিক সংকটে পড়ে, ডিসিশনে পড়ে। তাহলে আমেরিকা যখন ডিসিশনটায় আসে, আমাদের এখানে সেই অবস্থাটা নাই। কারণ তারা প্রযুক্তিগতভাবে আমাদের থেকে 200 বছর আগালেও আমাদের এখানকার যে সামাজিক পরিস্থিতি, আমাদের যে কৃষিভিত্তিক সমাজ, আমরা তাদের তুলনায় আবার দিক দিয়ে 200 বছর এগিয়ে আছি। ফলে তারা যখন সংকটে পড়ে, আমাদের কৃষি উৎপাদনের কারণে আমরা সেই সংকটটায় পড়ি না। এটা তাদের কাছে আশ্চর্যজনক মনে হয়। যদিও তাদের ভাস্ট ভূমি আছে, তারা যে কোনো সময় কৃষি উৎপাদন আমাদের থেকে অনেক গুণ বেশি করতে পারে, কিন্তু তারা সেদিকে না গিয়ে দুনিয়ার অর্থনীতিকে নিয়ে যে খেলে, সেই খেলার অংশ হিসাবে আমরা এই যে নয়া অর্থনীতির ওদের যে প্রবণতা, সেই প্রবণতার চাপে পড়ে আমরা আমাদের এই কারখানাগুলি বন্ধ করে দিয়েছি। 76টা জুট মিল, তারপরে অনেকগুলি টেক্সটাইল মিল, সুতা কারখানা, তারপরে আমাদের চিনি কলগুলি, এখানে দেশের যে চিনির চাহিদা আছে প্রচুর। আমরা দেখলাম যে গত সরকার কয়েকদিন আগেও 6টা চিনি কল বন্ধ করে দিয়েছে, যাদের উৎপাদন ভালো ছিল এবং বাংলাদেশে তাদের এই চিনির চাহিদাও খুব ভালো। তারপরেও এটা বন্ধ করে দিয়েছে আপনার এই সাম্রাজ্যবাদী সম্প্রসারণবাদী প্রবণতার অংশ হিসাবে। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ প্রশ্ন আমার, আমরা গত কিছুদিন আগে দেখেছি যে অনেক কলকারখানাতে শ্রমিকরা বেতন পাচ্ছে না, সেখানে রাজনৈতিক কোনো প্রভাব ছিল কিনা, এবং আমরা দেখেছি যে শ্রম ভবনে তারা এসে অবস্থান নিয়েছিল, আপনারা কিভাবে সলভ করেছেন? দেখেন, আমরা যদি পরিসংখ্যান বলি, দেখবেন যে এই সেক্টরে কোনো সমস্যা নাই। পরিসংখ্যান হলো 95 ভাগ কারখানা ভালো বেতন দেয়, 95 ভাগ কারখানা বেতনাদি ভালোভাবে পরিশোধ করে। 5 ভাগ কারখানার জন্য এই সমস্যাগুলি ঘটে। 5 ভাগ কারখানা মানে কি, 3500 4000 কারখানার মধ্যে 5 ভাগ তো অনেকগুলি কারখানা। তো অনেকগুলি কারখানার মধ্যে যে সকল মালিকেরা তাদের বাজারজাতকরণের সমস্যায় পড়ে, যারা শিপমেন্টের সমস্যায় পড়ে, যারা উৎপাদন করতে গিয়ে তাদের ওয়ার্কম্যানশিপ খারাপ থাকার কারণে তাদের কোয়ালিটি খারাপ হয়, তারা তো লসে পড়ে, তারা সময় মতন টাকা পায় না, ডলার পায় না, তখন তাদের বেতন দিতে অসুবিধা হয়। আরেকটা মানসিকতা আছে যে শ্রমিকদেরকে 3 মাস পরে 2 মাস পরে বেতন দেওয়ার একটা মানসিকতা এখানে আছে। পুরনো মালিকদের এটা থাকে না, সাধারণত যারা নতুন মালিক হয় তাদের এই সমস্যাটা থাকে। পুরনো মালিকরা শিল্পের প্রতি কিছুটা দরদ তৈরি হয়, কারণ এর পিছনে প্রচুর শ্রম এবং ইনভেস্টমেন্ট লাগে। আর নয়া মালিকদের শুধুমাত্র মুনাফা চাই। পুরনো মালিকদেরও মুনাফা একটা অনির্বার্য অংশ। তো নয়া মালিকরা করে কি, ওই 2 মাস 3 মাস পরে বেতন দেওয়ার একটা প্রবণতা তৈরি করে এই টাকাগুলো অন্য জায়গায় খাটায়, তখন এই সব সমস্যাগুলি তৈরি হয়। তারপরে দেখা যায় যে যেই মালিকটা যেই কারখানাটা বেতন দিতে পারে নাই, তার মালিক আমেরিকায় আছে অথবা অন্য কোনো জায়গায় আছে, দেশে নাই। ফলে তার সাথে বৈঠক করতে করতে শ্রমিকদের তখন 2 মাস 2.5 মাস চলে যায়। একটা কারখানায় যদি শ্রমিকরা 2 মাস 2.5 মাস বেতন না পায়, তাহলে বাড়িওয়ালা থেকে শুরু করে দোকানদার, আশেপাশের মানুষেরা তাদের কাছ থেকে যে ঋণগ্রস্ততার কারণে যে চাপের মুখে পড়ে, সেই চাপের মুখে শ্রমিকরা তখন কারখানা ঘেরাও করে, তারপরে মালিকদের বাড়িঘর ঘেরাও করে, তারপরে যদি না পারে তখন এসে শ্রম দপ্তরের সামনে ভিড় করে এবং এখানে এসে দাবি জানায়। তো এই যে
একটা পদ্ধতি চালু হয়েছে। আগে দালাল ছিল মাত্র কতিপয় হলুদ শ্রমিক নেতারা, এখন দালালের তালিকায় এই সরকার পতনের আগ মুহূর্তের যে ঘটনাগুলি বলছেন আপনি, সেখানে আমরা দেখলাম যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও বলে যে আমরা এটা সলভ করব, এখানে দলও বলে যে আমরা এটা সলভ করব, ডাইফি বলে আমরা এটা সলভ করব। তারপরে মন্ত্রীর আশকারা পেয়ে সবাই মিলে যখন সলভ করতে যায়, তখন শ্রমিকদের যে চাহিদা তার থেকে বেশি তাদেরকে অন্য জায়গায় ট্যাক্স দিতে হয়, এবং ফলে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের টাকাটা পরিশোধ না করে এরা ওনাদের চাহিদা পূরণ করার পরে শ্রমিকদেরকে কিস্তি করে দেয়, ওনারা কিস্তি করে দিয়ে ধীরে ধীরে হয়। এই যে গত কয়েকদিন আগে যে দেখলেন, ওটা হলো গিয়া কিস্তি সমস্যা, ওনারা তৃতীয় কিস্তি নিতে আসছিলেন, তো মালিকরা নাই, দিতে পারে নাই, মালিকরা দেশেও নাই। তো এইসব ঘটনাগুলি শুধু একটা দুটা কারখানা না, প্রায় 28-29টা কারখানা এই ঘটনাগুলি আছে। ওই ওনাদের কাছে অনেকগুলি হিসাব আছে, একুরেট হিসাব, যে কোন কোন কারখানায় এই সকল ঘটনাগুলি ঘটতেছে। আর বিজিএমই একটা সুযোগ পায়, ওনারা বলেন যে যে সকল কারখানায় এগুলি ঘটাইতেছে এরা আমাদের মেম্বার না। তো যারা মেম্বার না তাদের তো বাজারজাতকরণেরও সমস্যা থাকে প্রচুর, কারণ এখানে বাজারজাতকরণ, শিপমেন্ট এবং আপনার যে হ্যান্ডেলিং, আপনার পোর্ট হ্যান্ডেলিং, এগুলিতে অনেক ঝামেলা থাকে, যেগুলি বিজিবির মেম্বার না হলে এই সুবিধাগুলি ওনারা পান না। আর কার কোনো প্রশ্ন আছে? যদি এই উদ্ভূত পরিস্থিতির কারণে অনেকে বেতন বন্ধ করতে পারে, সেক্ষেত্রে তিনি বলছেন যে আশ্বাস দিয়েছেন যে না, এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে আসলে কোনো বেতন বন্ধ হবে না এবং তারা মাসের প্রথমেই তারা বেতন দেওয়ার চেষ্টা করবে, যেটা এর আগে ছিল। আপনাদের কাছে এরকম কোনো অভিযোগ আসছে কিনা যে কোনো কারখানা বা আপনার এরকম চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করেছেন এবং আপনাদের সাথে তাদের আলোচনা হয়েছে? প্রায় আশুলিয়া এলাকার 19টা কারখানা এবং গাজীপুরের 6টা কারখানার মধ্যে এই অভিযোগগুলি আছে। আর রফিক সাহেব যা বলছেন তা বলছেন উনি ওনার অবস্থান থেকে। ওনারা মাঝে মধ্যেই কোনো কারখানা যদি বেতন ভাতা দিতে ব্যর্থ হয়, তাহলে ওনারা যদি মেম্বার হয়, ওনারা ওনাদের ফান্ড থেকে দিয়ে দেন, পরে ওনারা এটা রিয়ালাইজ করে নেন, এটা ওনাদের পক্ষে সম্ভব। হ্যাঁ, বেতন ভাতা নিয়ে সদিচ্ছার যদি থাকে তাহলে বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আর কোনো প্রশ্ন করবেন কেউ? সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। জাতীয় শ্রমিক ঐক্য আপনাদেরকে কিছু নাস্তার